আচ্ছা, আজকে আমরা সেকেন্ড যে পোর্শনটা রয়েছে মানে সাংখ্যকারিকা আমরা কিছুটা পড়েছিলাম আগের দিন। তো সাংখ্যকারিকা মোটামুটি আমাদের 4 থেকে 5টা ক্লাস লাগবে শেষ করতে। মানে একটা ক্লাস তো সাংখ্যকারিকার উপর করেছি, আজকে 2টো, মানে আরও 3টে হলে মোটামুটি আমাদের সাংখ্যকারিকাটা শেষ করতে পারব। তো আজকের যে সাংখ্যকারিকার আলোচনার বিষয় সেটা প্রথমে স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, তাহলে এটা আমাদের সাংখ্যকারিকার বিষয়। তো সাংখ্যকারিকাটা আজকে আমরা দেখব। সাংখ্যকারিকাতে আমাদের সৎ কার্যবাদের আগে পর্যন্ত আমরা পড়েছি। আজকে সৎ কার্যবাদটা পড়ব এবং একটু ভালো করে বুঝব সৎ কার্যবাদ আসলে কী। কারণ সৎ কার্যবাদ থেকে খুব ভাইটাল প্রশ্ন কিন্তু দেওয়া হয়। তো সেটার দিক থেকে দেখতে গেলে আমাদেরকে একটু এটাকে মানে ভাবতে হবে যে কী ধরনের প্রশ্ন এখান থেকে হয়। তাহলে এখানে প্রথমে লেখা আছে সৎ কার্যবাদ। সৎ কার্যবাদের অর্থ আমরা বলতে পারি যে যেখানে সতের ভাব হবে, যেখানে সৎ বস্তুর বিষয়ে আলোচনা করা হবে, যেখানে অসৎকে বর্জন করা হবে, এরকম কিছু আর কি। এবার বলছে প্রথমেই যে লাইনটা দেওয়া হয়েছে, বলছে সতঃ সৎ জায়তে, বলছে বিদ্যমান কারণ থেকেই কার্য উৎপন্ন হয়। তাহলে দেখুন সৎ থেকেই সতের উৎপন্ন হয়, মানে সৎ বস্তু থেকেই সৎ বস্তুর উৎপত্তি ঘটে। তাহলে আমরা যদি বলি যে একটা উদাহরণ বলছি যে তিল থেকে তেল হচ্ছে, তাহলে একটা সৎবস্তু থেকে কি হচ্ছে, সৎবস্তু উৎপন্ন হচ্ছে, মানে তিল থেকে তেল হয় আমরা জানি। কিন্তু এখন যদি কেউ বলে যে নদীর বালি থেকে তেল উৎপন্ন হয়, তাহলে সেটা কোনোদিন সম্ভব না। তাহলে এখানে মানে এইখানে সেক্ষেত্রে কি হচ্ছে, সেখানে কিন্তু সৎ কার্যবাদ হচ্ছে না, সেটা অসৎ কার্যবাদ হয়ে যাচ্ছে। তো সেটাই এখন আমাদের পড়ার বিষয়। সেই জন্য এখানে যেটা লেখা আছে যে বিদ্যমান কারণ থেকে, মানে যেটা বিদ্যমান কারণ মানে যেটা হওয়া উচিত সেই কারণ থেকে কি বলছে, কার্য উৎপন্ন হয়। এবার একটা কারিকা দেওয়া হয়েছে। তো 9 নম্বর কারিকায় কি বলা হচ্ছে যে সৎ কার্যবাদের যে 5টা ভেদ বা 5টা হেতু সেটা কিন্তু বলা হচ্ছে। তাহলে প্রথমে বলা হচ্ছে কি, असत करणात उपादान ग्रहणात सर्वसंभवाभावात सक्तस्य सक्य करणात कारण भावाच्य सत्कार्यम। তাহলে এগুলোই হচ্ছে কি সৎকার্য। তাহলে আমরা যদি এগুলো ভাঙি তাহলে কি হবে, এটা হচ্ছে অসৎ করণাথ। এই যে অসৎ করণাথ, এইটা হচ্ছে একটা, ঠিক আছে। এবার এই যে হ্রস্বটা থাকছে, তাহলে অসৎকরণাথ যে দটা, দয়ের পর হলন্ত লেগে যাবে আর কি, অসৎকরণাথ। বা তারপরে কি উপাদান গ্রহণাথ, তার হ্রস্বটা তাহলে উপাদান গ্রহণাথ, দুটো। 3 নম্বর কি বলছে, সর্বসম্ভবাভাবাত, 3 নম্বর হচ্ছে। 4 নম্বর কি হচ্ছে, 4 নম্বর হচ্ছে সত্যস্য সখ্যকরণাথ, আর একটা কি হচ্ছে কারণ ভাবাচ। তাহলে এই যে 5টা হলো কি কি, असत्करणात् उपादान ग्रहणात् सर्वसंभवाभावात् सत्यस्य सख्यकरणात् কারণ ভাবাচ। তাহলে এটাই হচ্ছে সৎকার্য। তাহলে এটাই হচ্ছে 5টা সৎকার্যবাদের হেতু। তাহলে এখানে 5টে সৎকার্যবাদের হেতু লেখা আছে কি, যে 5টা হচ্ছে সৎকার্যবাদের হেতু। অসৎ থেকে কার্য উৎপন্ন হয় না, উপাদান কারণের গ্রহণ, শর্ট শর্ট করে লিখে রেখেছি আমি এখানে, আমি একটু এটা ব্যাখ্যা করব। সব কিছু থেকে সব কিছু উৎপন্ন হয় না, সক্ষম কারণ থেকেই সক্ষম কার্য, কারণ কার্য সম্পর্ক। তাহলে এই যে বিষয়, মানে প্রথমটা যেটা রয়েছে অসৎকরণাৎ, তাহলে অসৎকরণাতেরই অর্থ হচ্ছে, অসৎকরণাতের অর্থ হচ্ছে যে অসৎ থেকে কার্য উৎপন্ন কি হয়, হয় না। তাহলে আমরা বলতে পারি যে অসৎ যে কারণ, অসৎকরণাৎ মানে যে অসৎ যে কারণ, যেখানে কোনো বস্তু অসৎ বা অবিদ্যমান,
সেখান থেকে তাকে উৎপন্ন করা সম্ভব নয়। অর্থাৎ আমরা বলতে পারছি যেখানে কোনো বস্তু নেই সেখান থেকে তাকে সৃষ্টি করা যায়। যেমন আগে একটা উদাহরণ দিলাম, সেই উদাহরণে যদি যাই যে বালিতে কোনো তেল পাওয়া যায় না, তাহলে বালিতে তেল নেই, এটা বলতে পারি যে বালিতে তেল নেই। তাই বলছে কোনো উপায়েই বালি থেকে তেল উৎপন্ন করা যায় না। তাহলে যদি বালির মধ্যে আমাদের তেল না থাকে তাহলে আমরা কোথা থেকে উৎপন্ন করব? তাই বলছে এই যে বালিরূপী যে বস্তু, সেখানে কি হচ্ছে, কোনো তেল পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য কি হচ্ছে, এটা সৎ হচ্ছে না, তাই তো? আমরা অসৎ কথা বলছি, যেটা সম্ভব নয় সেটা বলছি। তাহলে অসৎ করণাৎ, মানে এখানে অর্থ বলেছি কি, অসৎ করণাতের অর্থ কি, যে যেখানে কোনো বস্তু অসৎ বা অবিদ্যমান, মানে যেটা থাকে না, অবিদ্যমান, সেখান থেকে তাকে উৎপন্ন করা যায় না। যেটা থাকেই না সেখান থেকে কী করে উৎপন্ন করবেন? সেখানে অসৎ করণাৎ, মানে অসৎ থেকে কার্য উৎপন্ন হয় না, অসৎ থেকে করণ বা কার্য হয় না। এটা হচ্ছে সহজ কথা। তাহলে এখানে যে বলা হয়েছে যে বালিতে তেল নেই, তাহলে আমরা বলছি যে কোনো উপায়ে বালি থেকে তেল উৎপন্ন করা যাবে না। তাহলে যদি অসৎ থেকে সৎ উৎপাদন সম্ভব হতো, যদি মেনে নিলাম যে হ্যাঁ মানে সম্ভব এটা, যে বালি থেকে তেল উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, মানে এটা মেনে নিচ্ছি আমরা, যদি মেনে নিই তাহলে কি হয়, তাহলে বালু থেকেও মানে মানে তাহলে আমরা মেনে নিচ্ছি মানে কি, মেনে নিচ্ছি মানে যে বালি থেকে আমরা তেল মানে উৎপন্ন করতে পারবো। যেমন মেনে নিচ্ছি, শুধু শুধু কেন মানবো? যদি সত্যিই কোনো দিন বালি থেকে তেল পাওয়া যায় তাহলে মেনে নেবো যে হ্যাঁ এটাই এটা, তাহলে সেটা হচ্ছে অসৎ কারণাৎ, সেটা থাকবে না, সৎ কারণাৎ হয়ে যাবে। তাই এখানে সেই জন্য বলছে অসৎ কারণাৎ, যেহেতু এখান থেকে তেল উৎপন্ন করা কোনো মতেই সম্ভব নয়, তাই অসৎ থেকে মানে অসৎ কোনো কারণ থেকে কাজ কিন্তু উৎপন্ন হয়। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে কি হচ্ছে অসৎ কারণাতের প্রথম যে উদাহরণ বা প্রথম যে ভাগ হেতু। সেকেন্ডটা দেখুন কি হচ্ছে, উপাদান গ্রহণাৎ। তাহলে বলছে উপাদান কারণের গ্রহণ। তাহলে আমরা জানি যে প্রত্যেক বস্তুর উৎপত্তির জন্য তার কিছু নির্দিষ্ট উপাদান থাকে। মানে আমরা যখন কোনো কিছু তৈরি করি তখন নির্দিষ্ট কিছু উপাদান নিশ্চয়ই থাকে। মানে ধরুন আপনি রান্না করছেন, চিকেন রান্না করছেন বা মাটন রান্না করছেন, তাহলে সেগুলোর জন্য তো উপকরণ লাগবে। মানে বিভিন্ন জনের স্টাইলটা বিভিন্ন রকম। কেউ প্রথমে কী করছে যে মাটনটাকে কী করছে, হয়তো সে প্রথমে তেল হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখছে, বা মানে লবণ তেল হলুদ দিয়ে মাখিয়ে রাখছে। তারপরে কি হচ্ছে, পরবর্তী সময় সেটাকে ধরুন যেভাবে রান্নাটা মানে আর কি রান্নার প্রক্রিয়াটা হয়ে থাকে আর কি, সেভাবে হয়ে থাকছে। তো যেমন হচ্ছে সেখানে বলা হয় যে প্রথমে কি হচ্ছে, তেল দিচ্ছে, মানে কড়াইয়ে তেল গরম করছে, তারপরে হচ্ছে সেটা বিভিন্নভাবে কেউ মানে সেখানে শুকনো লঙ্কা দেয়, কেউ দেয় না, কেউ সেখানে আমাদের দারচিনি দিচ্ছে, বা মানে যে কোনো যে প্রসেসে কেউ রান্না করতে পারে, লবঙ্গ দিচ্ছে, এলাচ দিচ্ছে, তারপর পেঁয়াজ ভাজছে, এইরকমভাবে কী হচ্ছে প্রত্যেকটা স্টেপ চলছে থাকে। তাহলে যে উপাদানগুলো লাগছে আমার মাটন তৈরি করার জন্য, বা কেউ আইসক্রিম তৈরি করছে তার জন্য যেগুলো উপাদান লাগছে, তাহলে সেই উপাদান সম্পর্কে কী বলা হচ্ছে, যে তাহলে প্রত্যেক বস্তুর যে উৎপন্ন হবে সেই উৎপন্নের জন্য কী হচ্ছে নির্দিষ্ট কিন্তু উপাদান দরকার, সেই উপাদানগুলো ছাড়া কিন্তু সেটা উৎপন্ন হবে না। তাহলে কোনো বিশেষ বস্তু থেকে কোনো বিশেষ বস্তু উৎপন্ন হয়, এটা আমরা বলতে পারি যে এটার কথার অর্থ হচ্ছে কোনো বিশেষ বস্তু থেকে কোনো বিশেষ বস্তু উৎপন্ন হয়। সব বস্তু থেকে কিন্তু সব কিছু উৎপন্ন হয় না। যেমন উদাহরণে চলে যাচ্ছে আরেকটা, আমাদের কুমোর রয়েছে, কুমোর মানে যে আর কি মাটির কাজ করে। তাহলে সে কী করছে, একটা ঘর তৈরি করছে, মাটির ঘর তৈরি করবে। তাহলে সে মাটির ঘর তৈরি করার জন্য বলছে মাটির ঘর, তাহলে মাটির ঘর তৈরি করার জন্য সে কী করবে, মাটির ব্যবহার করবে, অন্য কোনো বস্তু ব্যবহার করবে না। এটাই হচ্ছে পাথেয়, এটাই হচ্ছে মানে মেন বিষয়, যেটাই হচ্ছে জানার কথা আমাদের, যে অন্য কিছু ব্যবহার করবে না। তো এই যে আমরা যদি বলি কোনো
তন্তু, তন্তু দিয়ে ঘট উৎপন্ন করা, তাহলে তন্তু ঘটের উৎপাদকই নয়, ঘটের উৎপাদক হলো এখানে মাটি। সেই জন্য যে উপাদানটা গ্রহণ করার জন্য যেটা করা হবে সেটাই করা উচিত, অন্যর দ্বারা ওটা হবে না। তাহলে এখানে উপাদান গ্রহণের কথা বলা হচ্ছে, যে উপাদান গ্রহণটা যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু সেটা হবে না। এবার যদি কেউ বলে যে কোনো উপাদান আপনি গ্রহণ করছেন, সে উপাদানটা গ্রহণযোগ্যই নয়, তাহলে সে কী হবে? সে আর তো সেই সতের কোনো বিষয় থাকছে না, সেটা অসৎ অসৎ হয়ে যাচ্ছে। তাহলে বলছে যে ধরুন যে কোনো কিছু রান্নার বিশেষে আমরা যদি যাচ্ছি, যে কেউ দুধ থেকে দই তৈরি করছে, তাহলে দুধ থেকে দই তৈরি করার জন্য আমরা যে বলি তেলের প্রয়োজন হয়, তাহলে তেলের প্রয়োজন কেউ মেনে নেবে যে তেলের প্রয়োজন হচ্ছে? তাহলে সেটা কি হচ্ছে? ভুল বলছি। তাহলে যে উপাদানটা গ্রহণ করা উচিত, যে উপাদানটা থাকা উচিত, সেই উপাদান সম্পর্কে দিয়ে কিন্তু এখানে বলা হচ্ছে। অন্য যদি সেটা বলা হয় সেটা কিন্তু তাহলে ভুল। তাহলে আমাদের প্রথমটা হয়ে গেল অসৎকরণাৎ এবং সেকেন্ডটা হলো উপাদান গ্রহণাৎ। 3 নম্বর বলছে সর্বসম্ভবাভাবাৎ। সর্বসম্ভবাভাবাৎ মানে হচ্ছে সব কিছু থেকে সব কিছু উৎপন্ন হয় না, মানে সব কারণ থেকে সব কার্য উৎপন্ন হয় না। এর কথার অর্থ হচ্ছে যদি বিভিন্ন কারণ থেকে অসম্ভব কার্যও উৎপন্ন হতে থাকে, তবে কী হলো, চারি জায়গায় কিন্তু আমাদের বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। যেমন হচ্ছে দুধ থেকে দই তৈরি হয়, জল থেকে নয়। তাহলে এই যে একটা বিষয় যে সর্বসম্ভবাভাবাৎ, তাহলে সর্বসম্ভবাভাবাৎ মানে যেটা সম্ভব নয় সেটাই আমি যদি বলি, তাহলে সেখানে দোষ ঘটে যাবে। তাহলে দুধ থেকে দই তৈরি হচ্ছে, জল থেকে তৈরি হচ্ছে না। আর একটা খুব উদাহরণ দেওয়া হয়, সাংখ্যকারিকাতে উদাহরণটা রয়েছে বইয়ে, যে বন্ধ্যা যে নারী রয়েছে, সে নারী থেকেও সন্তান জন্ম অসম্ভব, বন্ধ্যা নারীর সন্তান হয় না। তাহলে এটাও বলছে যে আবার যদি কেউ বলে যে হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু দোষ ঘটে যাবে, এটাই আর কি। তাহলে এখানে মূল যে বিষয়বস্তুটা, যে সর্বসম্ভবাভাবাৎ শব্দের অর্থ কী? তাহলে সর্বসম্ভবাভাবাৎ কথার অর্থ হচ্ছে একটাই, যে সব কারণ থেকে সব কার্য উৎপন্ন হয় না। আচ্ছা, এরপর হচ্ছে শক্যস্য শক্য কারণ, মানে সক্ষম কারণ থেকেই সক্ষম কার্য, মানে যে কারণ যে কার্য সম্পাদনে সক্ষম, সেই কারণেই সেই কার্য উৎপন্ন হওয়ার শক্তি বিদ্যমান থাকছে। যেমন হচ্ছে এটাও কিন্তু কোথাও গিয়ে আগের উদাহরণটার মতোই হচ্ছে, দুধ থেকে যে তৈরি হচ্ছে দই, দুধ থেকে দই তৈরি হচ্ছে, তন্তু থেকে বস্ত্র তৈরি হচ্ছে, মাটি থেকে ঘট উৎপন্ন হচ্ছে। কেন তো দই হচ্ছে? কারণ হচ্ছে দুধে দইয়ের, তন্তুতে বস্ত্রের, মাটিতে ঘটের উৎপাদন ক্ষমতা রয়েছে। উৎপাদন ক্ষমতাটাও কিন্তু দরকার। তো উৎপাদন ক্ষমতায় যদি না থাকে তাহলে কি করা হবে? আমরা বলছি যে কেউ মাটন রান্না করছে, সে ধরুন সেখানে বলছে যে শুধুই কুকারে দেয়নি, সেটাকে সে পেঁপে দিয়ে সেদ্ধ করছে। পেঁপে দিলে সে মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাহলে এটা যে কারণটা, তার কার্যক্ষমতাটা থাকতে হবে, তো তার ক্ষমতা থাকতে হবে। যদি পেঁপের কার্যক্ষমতায় না থাকে মাটনটাকে সেদ্ধ করানোর জন্য, তাহলে সে করতে পারবে না। তো সেই জন্য বলছে এই যে কার্যক্ষমতা, এটাও থাকার দরকার। তাহলে এটা হচ্ছে কি শক্যস্য শক্য কারণ। আচ্ছা, আর শেষেরটা হচ্ছে কি কারণ ভাবাচ্য। তাহলে বলছে এই যে সাংখ্য দর্শনে যদি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দেখি, তাহলে আমরা দেখব যে কার্য কারণের মধ্যে অভেদ সম্পর্ক কিন্তু রয়েছে। তো সেই এখানে বলছে যে কার্য কারণ সম্পর্ক, সেই কারণ ভাবাচ্য কথার অর্থ হচ্ছে যে কার্য এবং কারণের মধ্যে সম্পর্ককে বোঝাচ্ছে। যেমন হচ্ছে যদি আমি গম বপন করি, তাহলে কী হবে? গম বপন করলে কী হবে? নিশ্চয়ই ধান হয়ে যাবে না, নিশ্চয়ই বাজরা হয়ে যাবে না, গম বপন করলে গমই হবে। তাহলে এটাই হচ্ছে কারণভাব, হচ্ছে কার্য কারণ, যে কার্য
কারণটা কি, কার্য যে উৎপন্ন হচ্ছে, যে ফলটা উৎপন্ন হচ্ছে সেটা কারণ অনুযায়ী, মানে যেটা আমি ব্যবহার করেছি, যেটা আমি বীজ লাগিয়েছি, গমের বীজ লাগিয়েছি, তাহলে সেটা কোনোদিনই আশা করতে পারি না যে আলু উৎপন্ন হবে, কোনোদিনই মানে বিশ্বাস করতে পারি সর্ষে উৎপন্ন হবে। তাহলে গম থেকে গমই হবে, সর্ষে থেকে সর্ষে হবে, ধান থেকে ধান হবে, এই যে বীজগুলো এখান থেকে সেটাই হবে, সেটাই হচ্ছে মূল বিষয়। তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচটা কিন্তু, হ্যাঁ। তাহলে এইগুলো যে এই পাঁচটা কিন্তু ক্রমান্বয়ে জিজ্ঞাসা করে, ঠিক আছে, যে 1 নম্বরে কি 2 নম্বরে, মানে এলোমেলো করে দেবে, সাজাতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কিছু মানে বলবে যে এর মধ্যে কোনটা সঠিক নয়, মানে পাঁচটা যে সৎকার্যবাদ রয়েছে সেটার মধ্যে কোনটা সঠিক নয়। হয়তো সক্তস্য সাক্ষ্যকরণাৎ, কিন্তু এখানে একটা ব্যবহার করে দিল, অসক্ষ্যকরণাৎ, তাহলে হয়তো চোখে পড়লই না আমাদের ভালো করে, বা সন্ধিযুক্ত করে দিল, চোখে পড়লই না। তো সেইগুলো একটু দেখতে হবে যে কোনটা নয়। তো এটা আমাদের কিন্তু মূলত 5 প্রকার ভাগ দেখলে কোনটা নয় কিন্তু এটা করে নেওয়াটা মানে মানে সম্ভব, সেটা একটু দেখলেই সেটা করা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের বিষয়, যে সৎকার্য। বলছে কার্য সর্বদা কারণরূপেই পূর্বেই বিদ্যমান থাকে, তাহলে কারণটা তো থাকে, তাহলে কার্য যে থাকছে তাহলে কারণরূপেই কি হচ্ছে, বিদ্যমান কিন্তু থাকছে। আর কি বলছে, আর বলছে সাংখ্য মতে প্রকৃতপক্ষে না সৃষ্টি আছে না বিনাশ। তাহলে এটাও একটা সাংখ্য দর্শনের তত্ত্ব বিষয়ে বলছে। সৃষ্টি মানে অব্যক্ত থেকে ব্যক্ত হওয়া, এবং বিনাশ মানে হচ্ছে ব্যক্ত থেকে অব্যক্ত। আচ্ছা, তাহলে এটা আমরা যেটা মূল পড়লাম সেটা হচ্ছে সাংখ্য দর্শনে কি, সৎকার্য। এবার আমরা যেটা পড়ব, এবার হচ্ছে একটু বোঝার আছে বিষয়টা, সেটা কি না বলছে ব্যক্ত ও অব্যক্ত। এবার এই ব্যক্ত আর অব্যক্ত জিনিসটা কি, আমরা যদি বলি সহজ কথার ট্রামে, যে ব্যক্ত মানে হচ্ছে যেটা কি, আমরা বলি না একে, এই বিষয়টা আমি ব্যক্ত করতে পারি বা এটা ব্যক্ত করা সম্ভব, আবার বলি সেটা অব্যক্ত, আমার জন্য তো মোটেই সেটা ব্যক্ত নয়, এরকম টার্মগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি। তাহলে এটার অর্থটা কি, তাহলে অব্যক্ত কথার অর্থ হচ্ছে যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, সেটাই আমাদের কাছে অব্যক্ত হতে পারে। এবার এখানে বলা হয়েছে যে ব্যক্তর কিছু বৈশিষ্ট্য বোঝানো হয়েছে আর অব্যক্তর কিছু বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। যে ব্যক্ত বা মহৎ, মানে ব্যক্তরই অপর নাম হচ্ছে মহৎ, মানে মহৎ প্রবৃত্তি বলা হয়েছে। তো সেই বিষয়ে যে বলছে যে ব্যক্ত হচ্ছে কারণযুক্ত, মানে সব উল্টো উল্টো দেখবো, অব্যক্ত হচ্ছে কারণহীন, মানে এগুলো আপনার বৈশিষ্ট্য দেবে কিন্তু পরীক্ষার সময়, ঠিক আছে, যে ব্যক্তের যে বৈশিষ্ট্য সেগুলো কোনগুলো, আর হচ্ছে অব্যক্তের বৈশিষ্ট্য কোনগুলো। তাহলে এখানে বলছে যে ব্যক্ত সেটা হচ্ছে কারণযুক্ত, আর অব্যক্ত হচ্ছে কারণহীন। ব্যক্ত হচ্ছে অনিত্য, অব্যক্ত হচ্ছে নিত্য। ব্যক্ত হচ্ছে ব্যক্ত নয়, এটা হচ্ছে ব্যক্ত, সক্রিয় নিষ্ক্রিয় বহু এক, আশ্রিত অনাশ্রিত, লিঙ্গযুক্ত লিঙ্গহীন, অবয়বযুক্ত নিরবয়ব, পরতন্ত্র স্বতন্ত্র। তাহলে এইগুলো কিন্তু মূলত বলা হয়েছে। তাহলে আমরা বলতে পারি সহজ কথায় যে কোনো ব্যক্ত বস্তুই স্বয়ং সিদ্ধ নয়, বরং কোনো না কোনো কারণ বা মূল সত্তা থেকে তার বর্তমান রূপ লাভ করেছে। সে নিজে নিজে উৎপন্ন হতে পারে না, কোনো না কোনো কারণের জন্য সে উৎপন্ন হয়েছে। মানে যে কার্যটা স্বভাবত অনিত্য, তাহলে অনিত্য মানে তার উৎপত্তি আছে। ব্যক্ত মানে হচ্ছে যেটা ব্যক্ত করতে পারছি, তাহলে সেটা আমাদের কাছে ব্যক্ত। এখানে অব্যক্ত বলা হচ্ছে প্রকৃতি। দেখুন আমরা 25টা তত্ত্ব ব্যাখ্যা করেছিলাম, কি কি না, একটা মূল তত্ত্ব যেটা সাংখ্য দর্শনে সেটা হচ্ছে প্রকৃতি আর পুরুষ, তাহলে এই দুটো হলো। আর আর কি হচ্ছে, আর বাকি যে 23টা রয়েছে তত্ত্ব, টোটাল তো 25টা, তো এই যে 23টা তত্ত্ব এটাকে ব্যক্ত তত্ত্ব বলা হয়, মানে এগুলোকে আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু প্রকৃতিকে কিন্তু ব্যাখ্যা করতে পারি না, সেই জন্য এটা অব্যক্ত। তাই বলছে যে আমাদের কাছে ব্যক্তটা দেখুন, যেটা ব্যক্ত করতে পারি মানে তার কারণ আছে,
বলছে আমি অব্যক্তর কারণই খুঁজে পাই না। এটা হচ্ছে অনিত্য। মানে কি? অনিত্য মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়, যেটা উৎপত্তি হয় তার ধ্বংসপ্রাপ্তি হয়। বলছে এটা উৎপত্তিই নেই, এটা তো নিত্য। বলছে এটা ব্যাপ্ত নয়, এটা হচ্ছে ব্যাপ্ত, চারিদিকে প্রসারিত। এটা হচ্ছে সক্রিয়, এটা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে এগুলো এর গুণাগুণ বলা হচ্ছে। ঠিক আছে, এটা শুধুমাত্র মাথায় রাখতে হবে যে কার কি গুণাগুণ, বাস। এখান থেকে আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। যে কার কি গুণাগুণ সেটা কিন্তু মোটামুটি মনে রাখলেই এখান থেকে হয়ে যাবে। কেন বলে দেবে ব্যক্তের গুণ কোনগুলো, এর মধ্যে কোনটা ব্যক্তের গুণ, এর মধ্যে কোনটা অব্যক্তের গুণ, এটার মধ্যে কোনটা অব্যক্তের গুণ নয়, এর মধ্যে কোনটা ব্যক্তের গুণ নয়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে আবার সূত্র আছে একটা, বলছে হেতুম মদ নিত্যম ব্যাপী সক্রিয় মনিকমাশ্রিতম লিঙ্গম সাবয়ম পরতন্ত্রম ব্যক্তম বিপরীতম অব্যক্তম। তাহলে আগে কি করছিলাম, ব্যক্ত আর অব্যক্ত পড়ছিলাম। ব্যক্ত মানে হচ্ছে 23টা তত্ত্ব, আর অব্যক্ত মানে হচ্ছে একটা তত্ত্ব প্রকৃতি। এবার হচ্ছে পুরুষটাও সংযোজন হয়ে গেল, তাহলে টোটাল 25টা হলো। তাহলে পুরুষের তুলনা বলছে, মানে ব্যক্ত এবং অব্যক্তর সাথে পুরুষের তুলনা বলছে। তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ব্যক্ত হচ্ছে ত্রিগুণাত্মক। ত্রিগুণাত্মক মানে সত্য রজ তম এই তিনটে গুণ রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বলছে সত্য রজ তম ব্যক্ত এবং অব্যক্তর মধ্যে কিন্তু রয়েছে। আর এখানে বলছে ত্রিগুণাতীত, মানে কি? মানে ত্রিগুণের অতীত, মানে তিনটে গুণের অতীত, যে ত্রিগুণ নেই। আর একদিকে কি বলছে, অবিবেকী। অবিবেক মানে যার বিবেক নেই, যে ভালো মন্দের বিচার করতে পারে না, সেটাই তো হচ্ছে অবিবেক। যে ব্যক্তি সত্য অসত্য, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণে পার্থক্য করতে অক্ষম, মানে এগুলো অনেক রকম অর্থ হয়। নির্বোধ বলতে পারেন, অবিবেচক, অজ্ঞ, বিচার বুদ্ধিহীন। আর বিবেকী মানে হচ্ছে সেটার উল্টো, বিষয়। তাহলে এর মধ্যে কিছু বিষয়ের আলোচনা রয়েছে। এ অবিষয় মানে পুরুষ ওর ধারে কাছে থাকে না, পুরুষ ওটা নিয়ে আলোচনা করেই না, পুরুষ কাউকে গুরুত্ব দেয় না। মানে পুরুষ দেখবেন ডাইরেক্ট সাক্ষাৎ করে না। এখানে পুরুষটা হচ্ছে মানে ঠিক শপিং মলের মানে ওই মালিকের মতো। শপিং মলে যাবেন আপনি, ম্যানেজারকে খুব সহজে পেয়ে যাবেন, কিন্তু মালিককে কিন্তু মোটেই কিন্তু পাওয়া যায় না। তো মালিককে কিন্তু মানে চট করে কিন্তু পাওয়া যায় না। তাকে কিন্তু কি হয় যে ফোন করলেও সে কিন্তু মানে আমাদের কি হয় যে ম্যানেজারের সঙ্গে হয়তো ডাইরেক্ট মানে যোগাযোগটা হচ্ছে স্থাপন, কিন্তু আমাদের মতো নর্মাল কাস্টমারের কাছে কিন্তু সে ফোন ধরবে না বা গুরুত্ব দেবে না। এটাই হচ্ছে মানে পাথেয় আর কি। তো যাই হোক, এটা হচ্ছে তাহলে বিষয় অবিষয় হলো সাধারণ অসাধারণ। অসাধারণ তাহলে যে পাত্তা দেবে না, যে গুরুত্ব দেবে না, সে মানে অসাধারণই বলছে। অচেতন, তাহলে এর বলছে কি যে চেতনা নেই বলছে আবার। আর এখানে বলছে চেতন, মানে কি যার চেতনা রয়েছে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমরা পরীক্ষার দৃষ্টিতে যেহেতু পড়ছি, ঠিক আছে, মানে কেউ কিন্তু আমরা সাংখ্য দর্শন বলি বা এগুলো নিয়ে আমরা কিন্তু খুব যে মানে পিএইচডি করার মতো কোনো কিছু ভাবছি সেটা নয়। যে ধরনের প্রশ্ন আসে, যে ধরনের বলছে সেই ধরনের আমরা যাবো, তাহলে কিন্তু আমাদের নেট ক্র্যাক করাটা নিয়ে কিন্তু মানে এখন লক্ষ্য এটাই আমাদের কাছে। আচ্ছা, অচেতন আর চেতন। প্রসব ধর্মী মানে এটা হচ্ছে প্রসব করতে পারে, আর অপ্রসব ধর্মী। ঠিক আছে, তাহলে এটা হলো ব্যক্ত, অব্যক্ত আর পুরুষের তুলনা। এবার সূত্র আমরা দেখছি, বলছে ব্যক্তং তথা প্রধানং তৎ পরিতস্তথা চ পুমান। এখানে সূত্রতে বলেছে যে সাংখ্য যে ব্যক্তং, ওপরটা বলে দিই, ব্যক্তং তথা প্রধানম তার বিপরীত তথা পুমান মানে হচ্ছে এখানে পুরুষ। ঠিক আছে, মানে ব্যক্তর মানে ব্যক্তর অব্যক্তর যে বিপরীত ধর্মী, যে বিপরীত রয়েছে ব্যক্তি, সে হচ্ছে পুরুষ। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলছে যে কি সাংখ্যের তিনটে গুণ আছে। তাহলে আমরা তিনটে গুণ কি কি জানি, সত্য রজতম। তাহলে যদি যখনই জিজ্ঞেস করবে যে সাংখ্য দর্শন অনুযায়ী আমাদের যে গুণের সংখ্যা সেগুলো কতগুলো, তাহলে বলবো তিনটে সংখ্যা, একটা সত্য, একটা হচ্ছে রজ, একটা হচ্ছে তম। এবার নিচে তো যাবো, তার আগে সত্য রজতম গুণটা একটু ছোট করে আমি আগেও বলেছি, যখন সাংখ্য দর্শন ছোট করে পড়েছি, সামান্য পড়েছি, তখনও বলেছি, এখনও বলছি যে সত্য গুণ হচ্ছে সেই রকম গুণ যেটা করতে গিয়ে আপনার কোনো রকম ট্রেস হবে না। মানে যেমন হচ্ছে
যে সকালে মানে পুজো পুজো করছেন, মানে মানে সন্ধ্যেবেলা ধূপ সন্ধ্যে দিচ্ছেন, তাহলে এগুলো হয়তো আমাদের বাড়িতে যারা রয়েছে বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা মা রয়েছে, ঠাকুমা রয়েছে, এরা কিন্তু এগুলো করে থাকেন এবং এগুলো কিন্তু করতে গিয়ে তারা কিন্তু কোনোদিন ভাবেন না যে আমার কষ্ট হচ্ছে। তাহলে যেগুলো ন্যাচারাল হচ্ছে, যেগুলো আপনি সকালে উঠে চা খাচ্ছেন, ন্যাচারাল হচ্ছে, আপনাকে কেউ ফোর্স করছে না, তো সেইগুলো হচ্ছে কি, সেটা হচ্ছে সত্ত্বগুণ। রজগুণ হচ্ছে যে রজগুণ হচ্ছে কিছুক্ষণের জন্য আপনার মধ্যে থাকবে, সেই জন্য সেটা হচ্ছে রজ। রজ মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার চঞ্চলতা বর্তমান থাকবে, যেখানে যেখানে হচ্ছে যে আপনার চঞ্চলতা বর্তমান থাকবে, মানে কি রকম, যে কোনো কিছু কাজ করার জন্য, মানে ধরুন আপনি চাকরি পেলেন, আমি ধরুন কোনো সেক্টরে আপনি চাকরি পেয়েছেন, তাহলে প্রথম দিনে যে এক্সাইটমেন্টটা থাকবে আপনার, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে অতটা থাকবে না। তাহলে এই যে উদ্যমতা মানে কিছুক্ষণের জন্য, সে রজগুণটা। বা পরীক্ষা, হয়তো 4-5 দিন পর পরীক্ষা, 4-5 দিন আগে খুব পড়া হচ্ছে, তাহলে এটা হচ্ছে রজগুণের প্রভাব, তারপর কিন্তু সেটা চলে যায়, থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে তমগুণ, যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্ধকার, মানে আলস্যতা তৈরি করে, মানে বলছে হ্যাঁ 4-5 দিন পর পরীক্ষা, ঠিক আছে, আর মানে আমি তো যা সিলেবাস 2 দিনেই পড়ে নেবো, আরও 3 দিন কাটিয়ে ফেলছে, লাস্টের দিন বলছে যে আর 2 দিন আছে, ঠিক আছে আরেকদিন চলে যাবে, রাত জেগে পড়ে নেবো। এবার হচ্ছে যখন শেষের দিন হচ্ছে, তখন মানে রাতে ভাবছে যে ঠিক আছে এই বছরটা তো গেল, পরের বছর দেখছি, এবছর যা হলো হলো, কোনোরকম একটা পাস করলেই হলো। তো এই যে চিন্তা ভাবনা, সেটা কি করে, এই যে আমাদের গুণ রয়েছে আমাদের মনের মধ্যে, এটা কিন্তু আমাদের কন্ট্রোল করে। আচ্ছা, তাহলে দেখুন, যেখানে বলছে যে গুণগুলোর কিছু স্বরূপ রয়েছে, কি স্বরূপ না, বলছে সত্য যেটা রয়েছে সেটা হচ্ছে প্রীতি, মানে সুখ প্রদান করে, আর রজ মানে হচ্ছে অপ্রীতি, যেটা আমাদেরকে দুঃখ প্রদান করে। কারণ দেখুন, দুঃখ প্রদান মানে হচ্ছে আপনি কিছুক্ষণের জন্য সেটা সুখ অনুভব করছেন, কিন্তু কিছুক্ষণের পর হচ্ছে সেটা দুঃখ মানে হচ্ছে, কারণ হচ্ছে যেটা আপনি মানে রজবশত, মানে হচ্ছে আপনি চঞ্চলতাবশত করছেন সেই কাজটা, সেটা বেশি দিন কিন্তু স্থায়ী হয় না, সেই জন্য হচ্ছে সেটা দুঃখ দায়ী। আর সত্য মানে ন্যাচারালভাবে যেটা করছেন সেটা তো সুখই মনে হয়। আর কি হচ্ছে তম হচ্ছে বিষাদ, যেটা মোহ, আপনি মোহগ্রস্ত হয়ে পড়বেন, আপনার কোনো কাজ করতে ইচ্ছাই করবেন, ঠিক আছে, এগুলো তো গুণের সব। সেখানে বলছে যে প্রীতি বিষাদাত্মকা, এই জন্য বলা হচ্ছে যে সত্য হচ্ছে প্রীতিস্বরূপ, যেটা হচ্ছে সুখ স্বরূপ, অপ্রীতি মানে যেটা দুঃখ, রজ হচ্ছে অপ্রীতি স্বরূপ, আর তম হচ্ছে বিষাদ মোহ। এবার এই যে গুণগুলো, সেটা হচ্ছে কার্য আছে, কিছু কাজ আছে, সেই গুণগুলো কি করছে, প্রথমত দেখুন কি বলছে, যে গুণগুলির কার্য হচ্ছে সত্য হচ্ছে প্রকাশ, সত্য হচ্ছে প্রকাশমান, প্রকাশ দিচ্ছে, রজ হচ্ছে প্রবৃত্তি দিচ্ছে। মানে আপনি যখন দেখুন প্রকাশ কেন বলছি, মানে ন্যাচারালভাবে আমরা যদি বলি যে প্রত্যেকদিন সূর্য উঠছে, সূর্যকে কিন্তু মানে সূর্য কিন্তু বলে না যে আজকে উঠবো না, মানে এরকম চিন্তাভাবনা তার নেই। তো কোথাও না কোথাও, এখন যদি বলি যে কোথাও আমাদের মেঘ রয়েছে, সেখানে সূর্যকে দেখা যাচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। বা যদি বলি যে এখন তো বৃষ্টি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে না, কিন্তু কোথাও তো উঠছে, বিশ্বের কোথাও না কোথাও সূর্য তো উঠছে, মানে সেটা দেখা যাচ্ছে, তাহলে সূর্য উঠছে, নিয়মিত উঠছে। তাহলে এই যে সেটা হচ্ছে প্রকাশমান, মানে ন্যাচারাল কাজ করতে গেলে তার প্রকাশটা কিন্তু ছড়িয়ে পড়ছে। তাহলে আমাদেরও যদি ন্যাচারাল কাজ করি, তাহলে কিন্তু আমরা প্রকাশমান হব, মানে আমাদের কাজটাকে যদি আমরা ভালোবেসে করি, ন্যাচারালভাবে করি, তাহলে কিন্তু সেটা দেখবে যে হ্যাঁ, মানে সেটা কিন্তু চোখে ধরা পড়বে, সেটা হচ্ছে কি সত্য প্রকাশ। মানে কারণ ধরুন ইচ্ছা হচ্ছে যে আমি ফুড মানে ফুড ব্লগিং করবো, ঠিক আছে, তার সেটাই হচ্ছে, মানে সে শখে মানে সে শখের জন্য করছে, হ্যাঁ ভালো লাগছে আমার করতে। কেউ ধরুন মানে মানে নাচ করছে বা ডান্স করছে, ডান্সের ইভেন্টের সঙ্গে যুক্ত সে, তাহলে তার ওটা করতেই ভালো লাগছে, তাহলে সে ওটা করছে। তাহলে এই যে বিষয়, সেটা হচ্ছে কিন্তু আপনি বেশি প্রকাশমান হবেন সত্যগুণের দ্বারা। রজগুণ মানে হচ্ছে আমি বলেছি প্রবৃত্তি, মানে আপনাকে প্রবৃত্তির দিকে নিয়ে যাবে, কিন্তু কতক্ষণ থাকবে সেটা কোনো সিউরিটি নেই। আর নিয়মন মানে অনিয়ম হয়ে যাবে, যেটা তমগুণ, তমগুণ কিন্তু কোনোদিন আপনাকে আগে এগোতে দেবে না। সেটা বলছে প্রকাশ প্রবৃত্তি নিয়মাত। এবার গুণগুলির কিছু কি আছে, স্বভাব রয়েছে, কি স্বভাব রয়েছে না, বলছে পরস্পরকে দমন করে। তাহলে দেখুন, কেউ একজনের ভালো কেউ চায় না, মানে একে অপরের মানে সবাই নিজের দিক থেকে কিন্তু সেরা। মানে আমরা যদি বলি যে 3 জন একটা সাবজেক্টে, দেখুন সংস্কৃত পড়ছেন,
সত্য একটা টিচার, রজ একটা টিচার, তম একটা টিচার। তাহলে কোনো টিচার যদি একই সাবজেক্ট হয় তাকে কোনোদিন দেখতে পারে না। তাহলে সেটা হচ্ছে সত্য রজতম, এটাও হচ্ছে পরস্পরকে দমন করে। আশ্রয় হওয়া, উৎপত্তি ঘটনা। তাহলে আশ্রয় হচ্ছে আবার নিজেদের মতো উৎপত্তি, বিভিন্ন বিষয়ের উৎপত্তি ঘটাচ্ছে। আচ্ছা, 3 গুণের বৈশিষ্ট্য দেখুন, ঠিক আছে। আচ্ছা, এই লক্ষণগুলো মনে রাখবেন, এগুলো একটা লক্ষণ। তো লক্ষণগুলো তুলে দেবে, ঠিক আছে, শূন্যস্থান পূরণ করে দেবে। ধরুন এখানে একটা রয়েছে যে উপস্তম্ভকম চলং, শূন্যস্থান কী হবে, রাজা সত্য, এরকম দিয়ে দেবে। তখন আপনাকে বলতে উপস্তম্ভকম চলং চ রাজা। তার প্রথমত যে সত্যগুণ রয়েছে, সত্যগুণে কী বলা হচ্ছে, সত্যং লঘু প্রকাশকম, মানে সত্য হচ্ছে হালকা বা প্রকাশ। মানে আপনি দেখুন যেটা ন্যাচারালভাবে কাজ করছে সেটার মধ্যে আপনার মানে যেহেতু চাপ হবে না, তাহলে চাপ না থাকলেও সেটা হালকা মনে হবে, লঘু মনে হবে। তাই হচ্ছে সেটা লঘু প্রকাশক। আর উপস্তম্ভকং চলঞ্চ রাজ মানে হচ্ছে রজ চঞ্চল, মানে যেটা চঞ্চলযুক্ত উত্তেজক সেটা। আর গুরু বর্ণমেব তামাহা, মানে তম হচ্ছে ভারী প্রতিবন্ধক গুণ। মানে আপনি যখন চিন্তা করেন যে আপনি ভাবছেন প্রত্যেক দিন এই কাজটা করবো, হ্যাঁ করা উচিত, কিন্তু আলস্যতা আপনাকে কি শরীর ভারী করে দিচ্ছে, আপনার মনে হচ্ছে বারবার শুয়ে থাকি, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তাহলে এই যে বিষয়টা, সেটা হচ্ছে কি তমগুণের বৈশিষ্ট্য। এবার এই বৈশিষ্ট্য দেখুন, তাহলে বললাম যে সত্য হচ্ছে হালকা বা প্রকাশক, রজ হচ্ছে চঞ্চল বা প্রবৃত্তিশীল, তম হচ্ছে ভারী বা প্রতিবন্ধক। 3 গুণের স্বভাব বা কার্যকারিতা কি বলা হচ্ছে, সত্য রজতম এই 3টি গুণ পরস্পর বিরোধী স্বভাব বিশিষ্ট হলেও প্রদীপ বাচ্যার্থত বৃত্তি অনুসারে তার প্রদীপের ন্যায় একত্রে কার্য সম্পাদন করে। বুঝে দেখুন পরস্পরের বিরোধী, কিন্তু তারা একসাথে কিন্তু মিলিত হয়ে কাজ করছে। উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ধরুন একটা প্রদীপ, মানে এই একটা জাস্ট আমি গোল বড় সার্কেল করলাম, মানে আমি আঁকতে খুব একটা পারি না, কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি। প্রদীপ ধরুন, প্রদীপের কি হচ্ছে যে পোলতেটা রয়েছে, আর কি রয়েছে না তেল রয়েছে, দেখুন বিন্দু বিন্দু তেল আছে। তাহলে কি হচ্ছে, আমি ধরলাম যে এই প্রদীপের এই একটা, তেলটা একটা, আর এই যে পোলতেটা একটা, তাহলে 3টে মিলিয়ে কি করছে, যখন অগ্নিশিখা জ্বলছে তখন সেটা প্রকাশমান হচ্ছে, প্রকাশিত হচ্ছে। তাহলে বলছে মানে একে অপরকে মানে হচ্ছে কি, একে অপরের কিন্তু এখানেও বলছে আলাদা আলাদা করে বিরোধিতা করছে, কিন্তু কিন্তু মিলিতভাবেই কার্য সম্পাদন করছে, মানে প্রদীপ শিখাটা জ্বলে উঠছে 3টে প্রয়াসে। তেমন হচ্ছে সত্য রজ তম, এটা প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে, প্রত্যেকটা মানুষ জীবনে এই গুণগুলো থাকবে, বর্তমান থাকবে। তো সেইগুলো থেকেই কিন্তু মানুষ এগিয়ে যাবে, মানে ভালো মন্দ এগুলো থাকবে আর কি। তবেই জীবনে কি বলছে সেটাকে মানে এগিয়ে যেতে আপনি আরও অগ্রসর হবেন। এটি উদাহরণের মাধ্যমে আর কি এরকমই আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। তাহলে এটা নিশ্চয় বোঝা গিয়েছে যে কেন বলা হচ্ছে যে প্রদীপ বাচ্যার্থত বৃত্তি, মানে প্রদীপের মতো এখানে বৃত্তি বলা হয় সত্য রজ তমগুণকে। যেমন প্রদীপ কী করে প্রকাশমান হয়, কি প্রদীপ তার শিখা এবং তার তেল দিয়ে অগ্নি প্রকাশিত করলে যেমন হচ্ছে তেমন। সত্যগুণ বলছে প্রাবল্য লাভ করলে ব্যক্তি নিজেকে হালকা সুখ অনুভব করে। এবার এগুলো যে গুণগুলো মোটামুটি সেই গুণগুলো একটু দেখে নেব, সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস লেখা আছে, যে কী আসে, যেমন হচ্ছে তমগুণে শরীরে অলসতা নিদ্রা এগুলো আসে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের মূল বিষয় যেটা আজকে পড়ব, এটা একটু আমাদেরকে বুঝতে হবে। বলছে অব্যক্ত মূল প্রকৃতি, এর অস্তিত্ব প্রমাণকারী 5টি কারণ। বলছে অব্যক্ত ও মূল প্রকৃতির অস্তিত্ব প্রমাণ। তাহলে আমরা প্রথমে করেছিলাম কি মহৎ, মানে যে মূল প্রকৃতি। আমরা যখন মানে প্রথমে একটা ছক আমরা বলেছিলাম, যে ছকটা কীভাবে হচ্ছে, যে আমাদের যে সৃষ্টিক্রম, সৃষ্টিক্রমটা কী করে হচ্ছে না, মূল প্রকৃতি, মূল প্রকৃতি থেকে মহৎ, মহৎ থেকে অহংকার, অহংকার থেকে পঞ্চতন মাত্রা, এইভাবে আমরা এগিয়ে গিয়েছিলাম। তো এখানে কিন্তু বলা হচ্ছে সেই রকমই অব্যক্ত বিষয় বলা হচ্ছে। অব্যক্ত বা মূল প্রকৃতি বা প্রকৃতি, মূল প্রকৃতি বা প্রকৃতি বলুন, সে একই। তো তার কিছু যে তার যে সে রয়েছে সেটার 5টা প্রমাণ বা 5টা কারণ কিন্তু এখানে দেখানো হচ্ছে। সেটা কি হচ্ছে, বলছে প্রথমে হচ্ছে ভেদানাং পরিমাণাত, তারপরে কি বলা হচ্ছে সমন্বয়াত,
তারপর হচ্ছে কি শক্তিতঃ প্রবৃত্তেः কারণ কার্য বিভাগাৎ অবিভাগাৎ বৈশ্বরূপস্য। তাহলে 5 প্রকার ভেদ কিন্তু মনে রাখতে হবে, এবং যা কিছুই মনে রাখবেন, যেগুলো ভাববে যে নেটের জন্য আমরা যা কিছুই পড়ব এরকম ভাগগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা আমরা কীভাবে পড়ব না, আমরা কিন্তু ক্রমান্বয়ে পড়ব, যে আগে কে পরে কে এটা অবশ্যই পড়ব, কারণ এটা কিন্তু অবশ্যই পড়তে হবে, কারণ এটা খুবই দরকারি আমাদের জন্য, সেই জন্য আর কি। তো এটা যেন একটু মাথায় থাকে। তাহলে এখানে কি বলা হচ্ছে সেটা একটু দেখুন। বলছে ভেদানাং পরিমাণাৎ, বলছে কার্যসমূহের সীমিত পরিমাণ থাকার কারণে। সমন্বয়াৎ, সমন্বয়াৎ মানে ভিন্ন ভিন্ন পদার্থে পারস্পরিক সামঞ্জস্য থাকার কারণে। আর কি বলা হচ্ছে, শক্তিতঃ প্রবৃত্তি, শক্তি অনুযায়ী কার্য প্রবৃত্তি দেখা যাওয়ার কারণে। আর কারণ কার্য বিভাগাৎ, কারণ ও কার্যের পৃথকত্ব উপলব্ধ হওয়ার কারণে। অবিভাগাৎ বৈশ্বরূপস্য, সমস্ত বৈচিত্র্য এক মূল রূপে লীন হওয়ার কারণে। তাহলে এগুলো হচ্ছে কি অব্যক্তের যে ভাগ। এবার অব্যক্তের যে এই যে ভাগ রয়েছে, তাহলে আমাদের ভেদানাং পরিমাণাৎ, এবার আমরা একটু এটা ডিটেলিং করবো, মানে একটু একটু ডিটেলস না বললে কিন্তু এতটাও বোঝা যাবে। তাহলে এখানে বলছে যে ভেদানাম পরিমাণ, তাহলে ভেদানাং পরিমাণাৎ, ভেদানাম মানে হচ্ছে কি মহৎ মানে তত্ত্ব আদি, যে ভেদের পরিমাণাৎ মানে হচ্ছে পরিমিত হওয়াতে। আমরা যদি বলি যে আমাদের এই যে সংসার রয়েছে, এই সংসারে যতগুলো কার্যরূপী পদার্থ রয়েছে, সেগুলো কি হচ্ছে কিছু সীমার মধ্যে তারা কিন্তু মানে বাধা পূরণ হয়ে আছে, মানে সীমাতে তারা কিন্তু আবদ্ধ হয়ে আছে। এই প্রকারই যে কোনো বিষয় যে মানে মানে এই প্রকার যেটা হচ্ছে পরিমিত হবে, সেটাই হচ্ছে কার্য হবে। মানে সীমিত পরিমাণ, মানে আমাদের যেগুলো রয়েছে, মানে যেগুলো কার্য সিদ্ধি হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, তাই না? মানে আমরা যদি বলি যে যেমন আমি বলছি যে একটা জায়গায় কয়লা পাওয়া গিয়েছে, সেই কয়লাটা তো সীমিত পরিমাণে থাকে, তারপরে তো সেখানে নিঃশেষ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে আর কি। তারপরে হচ্ছে অন্য জায়গায় আবার যাবো, অন্য জায়গায় গেলে সেখানে আবার পাচ্ছি, সেখানে আবার সেই কয়লা বের করতে করতে আবার শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে ভেদানাং পরিমাণ। তাহলে যে ভেদ সমূহ আছে, তো সেগুলো সীমিত সীমিত মানে থাকার কারণে। সমন্বয়াৎ, বলছে ভিন্ন ভিন্ন পদার্থে পারস্পরিক সামঞ্জস্যতার কারণে। তাহলে ভিন্ন ভিন্ন যে পদার্থ, তার পারস্পরিক মানে একে অপরের সামঞ্জস্য থাকার কারণে। তাহলে এখানে সামঞ্জস্যপূর্ণ কি, আমরা ধরুন দুটো পদার্থ রয়েছে, সেই দুটো পদার্থ তারা একে অপরে কি করছে, সমন্বয় সাধন করছে, তাহলে সেটাই হচ্ছে কি সমন্বয়াৎ। তাহলে হচ্ছে ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা পদার্থ। তাহলে আলাদা আলাদা পদার্থ মানে আলাদা আলাদা পদার্থ হলেও যদি পারস্পরিক সামঞ্জস্য থাকে, তাদের মধ্যে যদি মিল থাকে, যেমন হচ্ছে আমরা যদি বলি যে ভিন্ন মানে একজন হচ্ছে হিন্দু, একজন হচ্ছে মুসলমান, কিন্তু তারা হচ্ছে দুজন খুব ভালো বন্ধু, তাদের প্রত্যেক দিন নিয়মিত তারা ক্লাস করে, মানে স্কুলে যায়, তারা গল্প করে, এরকমভাবে দেখবেন যে মানে প্রচুর এরকম মুভি বা মানে এরকম অনেক কিছু রয়েছে, যেমন যে আমাদের টি সিরিজেও অনেক কিছু এগুলো ছোটো 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 ক্লিপ বানানো হয়। তো এইগুলোও হচ্ছে সেই কী বলছে ভিন্ন ভিন্ন হওয়ার পরেও কিন্তু তাদের মধ্যে সামঞ্জস্য থাকছে। আর বলছে শক্তি শক্তিতঃ প্রবৃত্তি, মানে শক্তি অনুযায়ী কার্য প্রবৃত্তি দেখা হওয়ার কারণ, মানে শক্তি আছে তার মধ্যে, সে করার কার্যক্ষমতা রয়েছে, তাহলে কার্যক্ষমতা হওয়া মানে শক্তি অনুযায়ী কার্য প্রবৃত্তি দেখা যাওয়ার কারণে। আর কারণ বিভাগাৎ, মানে কারণ ও কার্যের পৃথকত্ব উপলব্ধ হওয়ার কারণ।
তাহলে এটা কিন্তু মূলত একটা মানে শর্টকাটে কিন্তু বলতে চাইছে। এবার আমরা যদি এটাকে মানে মোটামুটি একটা ব্যাখ্যার দিকে নিয়ে যাই, মানে ছোটোখাটো করে যে একটু বলছি, মানে আমি তো এগুলো একদম বললাম যেটা একদম উপর অংশগুলো বললাম, কিন্তু আমাদেরকে সবসময় জানতে হবে যে আমি পুরোটা একটু বলছি, মানে প্রত্যেকটা যে ভাগ বলছি মানে এটার মানেটা কী দাঁড়াবে, যে কার্যের যে পরিমাণ সেটা সমন্বিত হওয়ার কারণে, শক্তি থেকে কার্যোৎপত্তি হওয়ার জন্য, মানে দেখুন এখানে কিন্তু অস্তিত্বের কথা বলেছে, মূল প্রকৃতি। তাহলে মূল প্রকৃতি দিয়ে আছে, তাহলে সেটা তার প্রমাণ কি যে মূল প্রকৃতি আছে। তাহলে বলছে যে মূল প্রকৃতি যে রয়েছে, দেখুন আমাদের যে ত্রিগুণাত্মক এই যে সত্য রজতম গুণ রয়েছে, তাহলে সেটা পরিণত রূপে আছে, তার ভেদ আছে আলাদা করে, সেই জন্য বলতে পারি প্রকৃতি আছে। কারণ প্রকৃতি তো সৃষ্টিকারী, তাহলে সৃষ্টি গুণ মানে সত্য রজতম গুণ সে সৃষ্টি করছে, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে কি সত্য রজতম গুণ রয়েছে আলাদা আলাদা করে, সেটাই হচ্ছে তারা হচ্ছে সমন্বয় সাধনকারী, তারা হচ্ছে শক্তিত্ব প্রবৃত্তি, মানে তাদের মধ্যে একটা পাওয়ার কাজ করছে। আর কার্য কারণ বিভাগাত, তারা কার্য ও কারণের মানে পৃথকত্ব করতে পারছে, হওয়ার কারণে কি বলছে অবিভাগাত বৈসর্বস্য, সমস্ত বৈচিত্র্য এক রূপে লীন হওয়া। তাহলে এখানে দেখুন আবার বলছে যে এখানে ভেদানাম বলতে মহৎ তত্ত্ব থেকে ভূমি পর্যন্ত সমস্ত কার্যতত্ত্বকে বোঝানো হয়েছে। মূল কারণ হলো অব্যক্ত প্রকৃতি, যার মধ্যে সত্য রজতম এই তিনটি গুণ বিদ্যমান। গুণগুলি পারস্পরিক সহযোগিতার ফলে মূল প্রকৃতি সদা ক্রিয়াশীল থাকে। তাহলে সদা ক্রিয়াশীল বলেই কিন্তু এই কাজগুলো হচ্ছে, তাই না? মানে ধরুন যে শক্তির প্রবৃত্তি, আমাদের হঠাৎ করে শক্তির প্রবৃত্তি, রজগুণের প্রভাবে শক্তির প্রবৃত্তি হয় তো, মানে ধরুন আপনি খুব একটা দুর্বল একটা লোক, দুর্বল একজন ব্যক্তি, কিন্তু আমরা যখন ছোটো যখন আমরা ছিলাম, আমারও এর মধ্যে ওটা আসতো যে একটা সিনেমা দেখে নিলাম, সেই সিনেমা দেখার পর হচ্ছে যে সিনেমাটা শেষ হয়ে গেল, কিন্তু সিনেমাটা প্রচুর ফাইটিংয়ে ছিল, আমি কোনো জন্য ভাবলাম যে আমি সেই ফাইটার, মানে সেই সিনেমাটা হওয়ার পর মানে 3-4 ঘন্টা আমার মধ্যে খুব কী হচ্ছে যে সেই জোশটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এটা কি রজগুণের সত্যবশত শক্তিতে প্রবৃত্তি, তাহলে এটা তো গুণবশতই তো আমার মাথা চেঞ্জ হচ্ছে। আমরা হচ্ছে কি যে কোনো কার্য করছি, সেটা হচ্ছে বলছে দেখুন ভেদানাম পরিমাণাত, মানে কার্যসমূহের সীমিত পরিমাণ থাকার কারণে। তাহলে কার্যসমূহের সীমিত পরিমাণে যে তিনটে আমাদের গুণ রয়েছে সত্য রজতম গুণ, তাহলে এটার দ্বারা কী হচ্ছে আমরা কখনো রেগে যাচ্ছি, কখনো হাসছি, কখনো কী হচ্ছে কাউকে বকছি, এই যে এগুলো তো মানে গুণের প্রভাব। আবার হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থে পারস্পরিক সামঞ্জস্য থাকা, মানে দেখুন ভিন্ন ভিন্ন পদার্থে পারস্পরিক সামঞ্জস্য, মানে আমরা যদি বলি সত্য রজতম গুণ আমাদের আলাদা করে রয়েছে তো, কিন্তু আমাদের শরীরের মধ্যে রয়েছে, তাও এরা সামঞ্জস্যপূর্ণভাবে রয়েছে। আমরা সবসময় কিন্তু আমরা মানে ঝগড়া করি না, সবসময় আমরা হাসি না, সবসময় আমরা কাঁদি না, এগুলো কিন্তু সবসময় হয় না। আর কারণের কার্য বিভাগাত, কার্য কারণের পৃথকত্ব উপলব্ধ হওয়ার কারণে, কারণ আছে আর কার্য আছে, এদের পৃথকত্ব মানে কোনো কিছু কার্য যে রয়েছে সেটা কারণ থেকে উৎপন্ন হয়, সেটাই বলা হচ্ছে যে উপলব্ধ হচ্ছে। আর অবিভাগাত বৈসর্বস্য, মানে সমস্ত যে বৈচিত্র্য আমাদের রয়েছে জগতে এক মূল রূপে লীন হয়ে যাবে, লীন হয়ে যাওয়ার কারণ। তাহলে আমাদের মধ্যে আমাদের শরীরের মধ্যে কী হচ্ছে বিভিন্ন রকম বিচিত্র কার্যকলাপ রয়েছে, এই যে কখনো হাসছি, কখনো কাঁদছি, এই যে বলছি বিচিত্র রকম, কখনো আমরা কমেডি করছি, কিন্তু এই গুণগুলো কিন্তু সত্তরতম আমাদের একসাথেই শরীরের মধ্যে রয়েছে। তাহলে এটা হলো আমাদের 5 প্রকার যে অস্তিত্বের ভাব। আচ্ছা, আর একটা জিনিস আছে সেটা একটু পড়িয়ে দিই, বেশি কিছু নেই। এবার হচ্ছে পুরুষের অস্তিত্ব প্রমাণের 5টি কারণ। বলছে পুরুষের যে অস্তিত্ব আছে, পুরুষ আছে, সেটা কী করে বুঝবো বলুন? আমরা এতক্ষণ কি বুঝলাম? এতক্ষণ বুঝলাম যে প্রকৃতি আছে, কিন্তু পুরুষ আছে এটা কী করে বুঝবো বলুন তো? দেখুন এখানে বলা হচ্ছে পুরুষের কিছু 5টি কারণ বলা হচ্ছে, যে পুরুষ যে আছে সেটা বুঝবো এটা দেখে। একটা হচ্ছে সংঘাত পরার্থত্বাৎ, একটা হচ্ছে ত্রিগুণাদি বিপর্যয়াত, একটা হচ্ছে অধিষ্ঠানাৎ ভক্তৃভাবাৎ কৈবল্যার্থং প্রবৃত্তি।
এবার হচ্ছে প্রত্যেকটা আমি জাস্ট একটু ভেঙে ভেঙে বলবো, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে সংঘাত পরত্বার্থাৎ, বলছে দেহ ইন্দ্রিয় সমষ্টি অন্যের জন্য এই সত্যের কারণ। তাহলে আমাদের যে প্রথম পয়েন্ট সেটা কি, সংঘাত পরার্থত্বাৎ। তো এখানে কি বলা হচ্ছে যে প্রকৃতি থেকে পৃথিবী পর্যন্ত, আমি যে টার্মগুলো একটু কথাগুলো বলছি সেগুলো একটু যেন মানে একটু 2-3 বার যেন রিপিট আমি বলছি, যেন এটা চলে যায় মাথায়, খুব সহজেই বোঝা যায়। বলছে প্রকৃতি থেকে পৃথিবী পর্যন্ত আমরা কি জানি, 24টি তত্ত্বই ত্রিগুণাত্মক ও জড়। আমরা আগেই পড়েছি এটা, যে অচেতন বৈশিষ্ট্য গুণে পড়েছি দেখুন, যে অব্যক্ত ব্যক্ত অব্যক্ত 24টা হচ্ছে অচেতন, পুরুষ হচ্ছে চেতন। তো এইগুলো পরস্পরের সংযোগে কি হচ্ছে, যখন পরস্পর সংযোগ হচ্ছে তখন সৃষ্টি তত্ত্ব হচ্ছে। তাহলে সৃষ্টি এবং মানে সৃষ্টি যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের জন্য হচ্ছে না, বরং এটা ভোগের জন্য হচ্ছে। যেমন কোনো কিছু আপনার সৃষ্টি হচ্ছে, মানে খাট বলুন, বিছানা বলুন, আসন বলুন, তেল, সুগন্ধি, মালা ইত্যাদি যে উপকরণ, সেগুলো কি হচ্ছে, অবশ্যই কোনো অসংঘাত অত্রিগুণ তত্ত্বের জন্য বিদ্যমান, সেই তত্ত্বই হচ্ছে পুরুষ। বলছে সংঘাত পরার্থত্বাৎ, মানে দেহ ইন্দ্রিয়ের সমষ্টি অন্যের জন্য। মানে দেখুন আমি একটা সহজভাবে বলছি, যে অন্যের জন্য মানে কীরকম অন্যের জন্য সংঘাত, মানে কেন আমাদেরকে সংঘাত করতে হচ্ছে। আচ্ছা, আমরা চোখে ধরুন একটা খাট কিনে আনলাম, চোখে দেখছি ধরুন, কিন্তু তার সুখ ভোগ করছে আমার শরীর, চোখ তো সুখ ভোগ করছে না, দেখাতে মানে দেখছি সেটুকু নিয়ে আসছি, তারপরে মানে এইগুলো হচ্ছে যে সংঘাত করছে আর কি, একটা উপরের সঙ্গে মানে আর একটা সংঘাত হচ্ছে। তো এই যে বিষয়গুলো সেটা হচ্ছে কি আমাদের সংঘাত পরত্বার্থ। আর ত্রিগুণাদি বিপর্যয় কি, তা ত্রিগুণ বিপর্যয় মানে বুঝতে পারছেন যে সত্তরজতম এই যে 3টে গুণ, এটা যদি বিপর্যয় ঘটে, তাহলে যদি প্রকৃতি প্রবৃত্তি সংঘাত ত্রিগুণাত্মক হয়, তাহলে কি হচ্ছে অন্য কোনো ত্রিগুণাত্মক সংঘাতের জন্য হয়, তবে তাহলে কী হবে, সেই সংঘাতও আবার অন্যের জন্য হবে। মানে এটা একটু হয়তো টার্মটা একটু কঠিন হয়ে যেতে পারে। মানে একটা জিনিস আমরা বলছি যে ত্রিগুণাদি বিপর্যয় হচ্ছে এটা, যে 3টে যে গুণ, আবার বলছি যে প্রকৃতি যে রয়েছে, প্রকৃতির মধ্যে সংঘাত হচ্ছে ত্রিগুণাত্মক হয়ে থাকে। মানে এখানে বলছি সহজ কথায় যে আমার মধ্যে মানে আমি এখন হয়তো মানে কি বলবো, আমি পুজো করছি, আমি ঈশ্বরের আরাধনা করছি, তাহলে আমি যে সময় আরাধনা করছি কেউ হয়তো কালকে পরীক্ষা বলে খুব উদ্যমে পড়ছে, আরেকজন কী করছে, ঘুমোচ্ছে, এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে 3জন 3টা কাজ করছে তো, তাহলে ত্রিগুণের বিপর্যয় দেখা যাচ্ছে তো। একই সময় একই যে পুরুষ, মানে সেই জন্য কিন্তু মানে আমরা বলছি পুরুষ আলাদা আলাদাভাবে কাজ করছে, সেই জন্য কিন্তু এখানে এই যে তত্ত্বগুলো, এইগুলো তত্ত্বগুলো কোথাও একটা বহু পুরুষ মানে পুরুষের অস্তিত্ব তো আছে, কিন্তু যে পুরুষ যে বহু সেটাও কিন্তু বোঝায়, ঠিক আছে। ত্রিগুণাদি বিপর্যয়, যে মানে অধিষ্ঠানাৎ, তাহলে অধিষ্ঠান মানে হচ্ছে যে যেখানে কোনো মানে যেমন অধিষ্ঠান বলতে পারি একটা রথ, ঠিক আছে, তাহলে রথ হচ্ছে অধিষ্ঠান, তাহলে অধিষ্ঠান হচ্ছে অধিষ্ঠাতা ছাড়া কিন্তু চলতে পারে না। মানে আমরা যদি রথ বলি তাহলে রথের একটা সারথি লাগবে, সেটাই হচ্ছে অধিষ্ঠানাৎ। আবার যদি আমরা যদি বলি যে একটা কোচিং সেন্টার চলছে, সেখানে টিচারই না থাকলে কী করবে, কোচিং সেন্টারটা সেখানে কি অধিষ্ঠান, এবং অধিষ্ঠাতা হচ্ছে যারা পড়াচ্ছে। তাহলে আমাদের যে অধিষ্ঠান মানে এই যে শরীর, প্রত্যেকটা শরীরের আলাদা আলাদা আত্মা আছে কিন্তু, নাহলে তো একই সময়ে সবাই একই সময় কাজ করতাম, বা একই সময় যখন জ্বর হতো সবারই একসাথে জ্বর হতো, যখন কাঁদতো সবাই কাঁদতো, যখন হাসতো সবাই হাসতো। তো এটা হচ্ছে অধিষ্ঠান। ভোক্তৃভাবাৎ, তাহলে দেখুন আলাদা আলাদাভাবে কিন্তু ভোগ্য ভোক্তার ভেদ থাকার কারণে, তাহলে ভোক্তা ভোক্ত মানে কি, কেউ কি ভেজিটেরিয়ান, কেউ নন ভেজিটেরিয়ান, সবাই কি একই, কেউ ভোগ করছে, যে কেউ চিকেন মাটন খেতে পছন্দ করছে, কেউ আবার কী হচ্ছে শাকসবজি খেতে পছন্দ করছে। আর এটা কি কৈবল্যে আর্থং প্রবৃত্তি মানে হচ্ছে মোক্ষ লাভের জন্য প্রবৃত্তি লক্ষ্য
করা যাওয়ার কারণ। সাংখ্যমতে পুরুষ সকল দেহের অধিষ্ঠাতা। তাহলে এই যে বিষয়, তাহলে এখানে বলা হচ্ছে যে কৈবল্যার্থ মানে মুক্তি লাভের কথা বলছে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে যে মোক্ষ লাভের জন্য প্রবৃত্তি লোক, মানে কেউ মোক্ষ লাভের জন্য তার চেষ্টা রয়েছে, সে মোক্ষ লাভ করতে চাইছে। তাহলে আমার রয়েছে মোক্ষ লাভ করার ইচ্ছা রয়েছে, কারণ নাও থাকতে পারে। তাহলে মোক্ষ লাভের জন্য প্রবৃত্তি, এই জন্য বলছে যে পুরুষের যে অস্তিত্ব, পুরুষ আছে, পুরুষ প্রকৃতির প্রতিটি পুরুষ যে আলাদা, সেটাও কিন্তু এই তত্ত্ব থেকে আমরা প্রমাণিত হয়। এবং আমরা জানি যে পুরুষ যে বহুত্ব, ঠিক আছে, সেই পুরুষের বহুত্বটাও কিন্তু স্বীকার করা হয়েছে। কিন্তু পুরুষের বহুত্বের জন্য মেন তিনটে কারণকে দেখানো হয়েছে। এটা হচ্ছে জনন মরণ করণান আযুগত প্রবৃত্তি আর ত্রৈগুণ্য বিপর্যয়। তাহলে বলছে পুরুষ যে বহু প্রকার, পুরুষ এক প্রকার নয়, এটার কারণ কিন্তু দেখানো হয়েছে। তাহলে পুরুষ বহু প্রকার কি করে বুঝবো? তাহলে বলছে জন্ম, মানে এখানে যে প্রথমটা দেখা হয়েছে কি জন্ম মরণ করণ। তাহলে যদি সব দেহে একটাই পুরুষ থাকতো, তাহলে কি হচ্ছে? তাহলে এ নামক ব্যক্তি যদি মারা যেত, বি নামক ব্যক্তিটাও মরে যেত, এরকম বিষয় হতো। তাহলে কিন্তু তারা কিন্তু এভাবে মারা যেত। তাহলে জন্ম মরণ ভেদ, কিন্তু যেহেতু একসাথে সবার জন্ম মৃত্যু হয় না, সেজন্য কিন্তু পুরুষ যে বহুত্ব, এক পুরুষ নয়, সেটা একটা স্বীকৃতি। অযুগপৎ প্রবৃত্তি, মানে যদি বলছে যদি একটি পুরুষ হতো তাহলে সব দেহে থাকতো, তবে কি এক দেহে কর্ম প্রবৃত্তি হলে সকল দেহেই তা ঘটতো। মানে এইটা যে অযুগপৎ প্রবৃত্তি, অযুগপৎ মানে হচ্ছে কার্য পদ্ধতি। মানে কেউ ধরুন এখন রান্না করছে, তাহলে আমিও কি রান্না করছি? আমি পড়ছি হতে পারে, কেউ হয়তো খেলছে। মানে এই যে বিষয় যে ভেদভাব, সেটা হচ্ছে কি যুগপৎ প্রবৃত্তি। আর শেষে কি হচ্ছে? ত্রৈগুণাদি বিপর্যয়, তা ত্রিগুণের বিপর্যয়ের জন্য তো এটা হয়। তাহলে তিনটে যে সত্য রজতম গুণ যে রয়েছে, তাহলে বলছে যে যে সময় আমি খুব ন্যাচারালভাবে কি হচ্ছে, খুব পড়ছি, উদ্যমতার সাথে পড়ছি, কেউ সে সময় ঘুমাচ্ছে, তাহলে সেটাও কি হচ্ছে? ত্রিগুণের বিপর্যয়ের জন্য। তাহলে এই যে তিনটে, মানে এই যে আলাদা আলাদা বিষয়গুলো হচ্ছে, সেই জন্য এগুলো কি হচ্ছে যে পুরুষ যে বহু, এটা কিন্তু সিদ্ধ হচ্ছে। তো এখানে এইরকমই বিষয়টা বলা হচ্ছে। আর তো সেরকম কি নিচে এগুলোই লেখা আছে। আর এক দুটো টপিক আমি বলে দিচ্ছি এখানে, যেমন প্রশ্ন হতে পারে। এখানে করণ বলতে কি বোঝানো হচ্ছে? অন্তকরণ, মন বুদ্ধি অহংকার, এটা একটু দেখতে হবে। আচ্ছা, আর এখান থেকে একটা প্রশ্ন আছে, সেটা বলছি। এখানে প্রকৃতি আর পুরুষকে কী রকম দেখানো হয়? বলছে প্রকৃতি পুরুষ হচ্ছে পঙ্গু এবং অন্ধের মতো। মানে একজন যে পঙ্গু, সে অন্ধকে নিয়ে যায়, মানে যে পঙ্গু সে কী করছে, যে আমাদের কিন্তু সে অন্ধের পিঠে চেপেছে, কিন্তু তাকে বলছে যে সামনে দিয়ে চলো, এদিকে চলো, ডান দিকে চলো, বাঁ দিকে চলো, অন্ধকে বলছে, কিন্তু অন্ধ কিন্তু তার কথা অনুসরণ করে করে চলছে, কিন্তু সেখানে কিন্তু আমাদের পঙ্গু কিন্তু হাঁটতে চলতে পারছে না। তাহলে তার যে কাজগুলো করে দিচ্ছে, মানে দুজন একসাথে মিলে কাজ করলে বলছে, সেই জন্য এই যে সৃষ্টির ক্রমগুলো তৈরি হচ্ছে, মানে প্রকৃতি আর পুরুষের মধ্যে। তাই প্রকৃতির পুরুষকে মানে ওই অন্ধ আর হচ্ছে যে আমাদের পঙ্গু এর সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে। এটাও একটা প্রশ্ন দেয়। যাই হোক, তাহলে আজকে মোটামুটি আমাদের ক্লাসের বিষয় এটুকুই থাকলো। এগুলো নিয়ে প্রশ্ন আলোচনা হবে, মোটামুটি সাংখ্যকারিকাটা হয়ে যাক, তারপরে আমাদের কিন্তু প্রশ্ন আলোচনা হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস মোটামুটি এটুকু থাকলো। শুভরাত্রি।